নির্বাচনের পক্ষে জাতিকে ঐক্যবদ্ধ করতে আজ 6 জেলায় বিএনপির সমাবেশ। রোডম্যাপ ঘোষণা সহ নানা দাবিতে সারা দেশে চলবে কর্মসূচি। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদন প্রকাশ আজ। জেনেভায় সংবাদ সম্মেলন দুপুরে। অক্টোবরের মধ্যে জুলাই গণহত্যার 3-4টি মামলার রায় জানালেন আইন উপদেষ্টা। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের মনোভাব ইতিবাচক নয়। ভারতের যে মনোভঙ্গি, এটা দেখে মনে হচ্ছে তারা এটাকে নাকচ করার চেষ্টা করবে। ডিসেম্বরে জাতীয় নির্বাচন ধরে প্রস্তুতি নিচ্ছে কমিশন। সরকার চাইলে আগে স্থানীয় নির্বাচন, উন্নয়ন সহযোগীদের সাথে ইসির বৈঠক। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে। এপ্রিলে বিমস্টেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা হচ্ছে নরেন্দ্র মোদীর। অসম চুক্তি নিয়ে আলোচনার তাগিদ বিশ্লেষকদের। এটা ভারতের স্বার্থ বেশি রক্ষা হয়েছে, বাংলাদেশের স্বার্থ রক্ষা হয়নি। তাহলে সেগুলো একেবারে ভালো করে দেখা যে কোন ক্লজে হয়েছে। ফ্রান্সে নরেন্দ্র মোদী যাবেন যুক্তরাষ্ট্রে। ওয়াশিংটনে বৈঠক হবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। আলোচনা হতে পারে বাংলাদেশ প্রসঙ্গেও। এবং প্রথমবারের মতো ফুটবলের কিট পার্টনার হলো দেশীয় ব্র্যান্ড ডোর। 2 বছরের চুক্তিতে কমবে খরচ, বাড়তি আয় হবে বাফুফের। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে আমি মাহমুদা মনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। আজ থেকে জেলায় জেলায় শুরু হচ্ছে বিএনপির কর্মসূচি। প্রথম দিনে 6 জেলায় সমাবেশ করবে দলটি। এর মাধ্যমে দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবির পাশাপাশি পুরো জাতিকে নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে চায় বিএনপি। নেতারা বলছেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সোচ্চার করতেই এই আয়োজন। রোজার আগে 64 জেলায় সমাবেশ করবে দলটি। পর্যায়ক্রমে চলবে মহানগর ও বিভাগীয় সভা সমাবেশ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চলছে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের মিশন। এর মধ্যেই নানা কারণে টালমাটাল দেশের রাজনৈতিক অঙ্গন। আগামী নির্বাচন নিয়ে হিসেব নিকেশ করছেন গোটা দেশের মানুষ। এ অবস্থায় দেশব্যাপী সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে আজ 6 জেলায় সমাবেশ করবে দলটি। সমাবেশ নিয়ে দলটির দাবি, নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলা সহ বিভিন্ন জনদাবিতে এই কর্মসূচি। সকল ক্ষমতার উৎস জনগণ, সেই জন্য জনগণের মুক্তির জন্য, জনগণ যাতে শান্তিতে থাকতে পারে, সেই জন্য সকল সময় আমরা জনগণের পাশে থাকব, এই মেসেজটাই আমরা জনগণকে দিতে চাই। রাজনৈতিক সংকট থেকে উত্তরণে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও জানান দলের সিনিয়র নেতারা। সমাবেশ ঘিরে উজ্জীবিত সব পর্যায়ের নেতাকর্মী, সমর্থকরাও। সভা সফল করার জন্য সুনামগঞ্জের সর্বস্তরের বিএনপি কর্মীদের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যচ্যুতি না হয়, এই অন্তর্বর্তীকালীন সরকার যেন লক্ষ্যচ্যুত না হয়, এই লক্ষ্যে আমাদের এই কর্মসূচি। একত্রিত করা, নির্বাচনমুখী এবং আমাদের বর্তমান যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের কাছে আমাদের যে দাবি, এগুলো তুলে ধরা হচ্ছে মূল উদ্দেশ্য। রমজানের আগেই জেলা পর্যায়ের কর্মসূচি শেষ করে পর্যায়ক্রমে মহানগর ও বিভাগীয় পর্যায়ে সমাবেশ করার পরিকল্পনার কথাও জানিয়েছে বিএনপি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।
বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশন দপ্তর ও OHCHR এর তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন প্রকাশ করা হবে আজ। মঙ্গলবার জেনেভার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। আজ জেনেভা থেকে বাংলাদেশ সময় বেলা 2:30টায় ও স্থানীয় সময় সকাল 9:30টায় বাংলাদেশের জুলাই ও আগস্ট 2024 সালের প্রতিবাদ বিক্ষোভ চলাকালে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন বিষয়ক প্রতিবেদনটি প্রকাশ করা হবে। এর আগে সোমবার জানানো হয়েছিল 13 ফেব্রুয়ারি এই প্রতিবেদন প্রকাশ করা হবে, তবে মঙ্গলবার পুনরায় নতুন তারিখ নির্ধারণ করে একদিন এগিয়ে আনা হয়। গত বছরের 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন বিষয়ে প্রতিবেদন প্রকাশ করবে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। শুরুতে এ নিয়ে বক্তব্য রাখবেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। চলতি বছরের অক্টোবরের মধ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় 3 থেকে 4 জন নেতার বিচারের কাজ শেষ করতে চায় অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার বিকেলে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার মনোভাব ভারতের নেই, তবে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফেরানোর সব চেষ্টা অব্যাহত রয়েছে। এদিকে আওয়ামী লীগের করা 16,429টি রাজনৈতিক গায়েবী মামলার মধ্যে 1,214টি মামলা 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা। আওয়ামী শাসনামলের মন্ত্রী এমপি সহ যারা জুলাই গণহত্যায় জড়িত তাদের বিচার দ্রুত করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে অন্তর্বর্তী সরকার। গেল 18 নভেম্বর এই ট্রাইব্যুনালে প্রথমবারের মতো বিচারের জন্য আনা হয় সেই সময়ের হেভিওয়েটদের। জুলাই গণহত্যায় জড়িতদের এই বিচারের প্রক্রিয়া দ্রুত করার জন্য প্রয়োজনে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করার কথা জানিয়েছিলেন আইন উপদেষ্টা। সচিবালয় আইন উপদেষ্টার সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে প্রথমেই আসে জুলাই গণহত্যায় জড়িতদের বিচার প্রসঙ্গ। বলেন, এই জঘন্য অপরাধের বিচার দ্রুত দেখতে চায় দেশের মানুষ। সরকারও দ্রুততার সাথে বিচার কাজ শেষ করতে বিভিন্ন প্রক্রিয়ায় এগোচ্ছে, যার কিছুটা দৃশ্যমান হবে অক্টোবরের মধ্যে, বাকিটা হবে আগামী 1 বছরে। বলেন, শেখ হাসিনা সহ শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিচারের মধ্য দিয়ে শুরু বাকিদের বিচার কাজ। প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে 16টি মামলা আনুষ্ঠানিকভাবে দায়ের করেছে। এই 16টি মামলার মধ্যে 4টি মামলার তদন্ত কাজ এই মাসের মধ্যে শেষ হবে বলে আমরা আশা করি। এবছর অক্টোবরের মধ্যে আমরা 3 থেকে 4টি মামলা রায় পেয়ে যাব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন। আওয়ামী লীগের সময় করা রাজনৈতিক গায়েবী মামলা হয়েছে 16,429টি। এর মধ্যে 1,214টি মামলা আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। 53টি মামলার গেজেট 2-1 দিনের মধ্যে হবে। 1,214টি মামলা আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। একদম এগুলি প্রত্যাহার করা হবে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। আপনারা জানেন গেজেট নোটিফিকেশন করতে টাইম লাগে। 53টি মামলা প্রত্যাহার সংক্রান্ত গেজেট নোটিফিকেশন আজকালের মধ্যেই প্রকাশিত হবে। আইন উপদেষ্টা কথা বলেন সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলা প্রসঙ্গে। জানান, এর অধীনে 396টি বিচারাধীন মামলার মধ্যে 332টি মামলা প্রত্যাহার হয়েছে। 61টি মামলার প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। 396 এর মধ্যে 332টি মামলা অলরেডি প্রত্যাহার করা হয়ে গেছে। 61টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। ফেব্রুয়ারি মাস যখন শেষ হবে তখন স্পিচ অফেন্স সংক্রান্ত কোনো মামলা আর সাইবার সিকিউরিটি আদালতে থাকবে না। এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, এখন ভারতের যে মনোভাব তাতে মনে হয় না তারা শেখ হাসিনাকে ফিরিয়ে দিবে, বরং ভারত চায় এই ইস্যুতে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে। তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে তাতে আমাদের কাছে মনে হয় না সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে। আমরা আমাদের দাবি জানাতে থাকব। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। কোন সন্ত্রাসী বা ফ্যাসিবাদের দোষর যেন জামিন না পায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া মানবাধিকারকে সমুন্নত রেখে কাজ করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে তাগিদ দিয়েছেন শিল্প, গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। রাজধানীর রাজারবাগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মশালায় এসব কথা বলেন উপদেষ্টারা। বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।
দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালার আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে অংশ নেন পরিদর্শক থেকে ডিআইজি পর্যন্ত 300 পুলিশ কর্মকর্তা। এ কর্মশালায় যোগ দেন স্বরাষ্ট্র, আইন এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা। এই কর্মশালার মধ্যে দিয়ে অনুষ্ঠানে গণপূর্ত উপদেষ্টা জানান, মানবাধিকারকে সমুন্নত রেখে কাজ করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। রাজনৈতিক কর্মীদের নির্যাতনের জন্য জেলখানাকে যেন আর ব্যবহার না করা হয় সেদিকে খেয়াল রাখারও তাগিদ দেন উপদেষ্টা। বারে বারে রিমান্ডে পাঠিয়ে রক্তাক্ত ব্যক্তিটাকে আবার রিমান্ডে পাঠিয়ে আবার অত্যাচারের দিকে ঠেলে দেয় না। কোন রকম সাক্ষী ছাড়া বিচার করে রাত্রেবেলা কোর্ট বসিয়ে যে আদালত শাস্তি দেয় না, ওই রকম একটা দেশের জন্যই তো আমরা সবাই মিলে চেষ্টা করছি। আইন উপদেষ্টা জানান, স্বাধীনভাবে আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে। প্রতিটি হত্যা ও গুমের বিচার হবে সেই বার্তা দিতে হবে। তিনি বলেন, পুলিশ ও বিচার বিভাগ সঠিকভাবে কাজ করলে মবতন্ত্রের অবসান হবে। তাদের যে রক্ত বিপাসু নেত্রী, তার কণ্ঠ যে এখনো সারাক্ষণ আমাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে এবং আমাদের বিভিন্ন হোস্টাইল আন্তর্জাতিক মহল রয়েছে, এরকম একটা পরিস্থিতিতে আমরা কাজ করছি। কিন্তু যখন পুলিশ, কোর্ট, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু ঠিক মতো কাজ করবে, তখন মবের প্রকোপ আমি মনে করি আরো কমে যাবে, দেশে একটা সহনীয় পরিস্থিতি সৃষ্টি হবে। কোন সন্ত্রাসী কিংবা ফ্যাসিবাদের দোষর যেন জামিন না পায় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। বলেন, বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে দেশ থেকে সন্ত্রাসীদের মূলোৎপাটন করা সম্ভব। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে বলবো। অপারেশন ডেভিল হান্টকে আমি বলবো, নো ডেভিল শুড বি এসকেপ ফ্রম ল এনফোর্সিং এজেন্সিজ। কোনোভাবেই যেন কোনো সন্ত্রাসী জামিন না পায়, সর্বোচ্চ সতর্ক থাকুন। প্রয়োজনে আইজিপি টিম মামলা ভিত্তিক অগ্রগতি নিয়ে পাবলিক প্রসিকিউটরের সাথে 15 দিন পর পর বসতে পারেন। কর্মশালায় অন্য বক্তারা বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে মামলার দীর্ঘসূত্রিতা বন্ধ করতে হবে। জুবার সানি, নিউজ 24, ঢাকা। আগামী ডিসেম্বর মাথায় রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। সরকারের চাওয়া অনুযায়ী ভোটের আয়োজন হবে, জানিয়েছেন ইসি আবুল ফজল সানাউল্লাহ। মঙ্গলবার সকালে উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। বলেন, জাতীয় নাকি স্থানীয় কোন নির্বাচন আগে হবে সেটি সরকারের সিদ্ধান্ত। এদিকে বাংলাদেশের ইতিহাসের সেরা ভোট আয়োজনে সহযোগিতার আশ্বাস দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। নির্বাচন নিয়ে আলোচনা তুঙ্গে রাজনৈতিক মহলে। এরই মধ্যে প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকও করেছে বিএনপি। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের পাশাপাশি নানা বক্তব্য দিচ্ছেন সরকারের উপদেষ্টারাও। এমন প্রেক্ষাপটে মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে ইউএনডিপি সহ 18 সহযোগী দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন নির্বাচন কমিশনাররা। নির্বাচন আয়োজনে বাংলাদেশের প্রস্তুতি এবং সুষ্ঠু ভোট আয়োজনে করণীয় নানা বিষয় নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ। জানান বৈঠকে কি আলোচনা হয়েছে। তারা কিভাবে প্ল্যান করছেন বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য এবং সেখানে তারা বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারের কি ধরনের সহযোগিতা আশা করছেন সেটা তারা বলেছেন। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে বড় কোনো বাধা দেখছে না কমিশন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন আয়োজনে কমিশন সব ধরনের প্রস্তুতি শুরু করেছে। জাতীয় নির্বাচন আমাদের একটা প্রায়োরিটি এরিয়া। ইলেকশন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই চিন্তিত এই মুহূর্তে এবং জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে। তবে স্থানীয় সরকার নির্বাচন যদি সরকার সিদ্ধান্ত নেন কোনো অংশ বা কোনোভাবে অনুষ্ঠান করার, সেটা সরকারি সিদ্ধান্ত, সেটা তখন ওইভাবে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি। জানান সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাংলাদেশের পাশে থাকবেন তারা। We've had some initial discussions with development partners on the different areas of support. So they go from everything from strengthening of the Bangladesh Elections Commission. এরই মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন, যা আগামী মে-জুনের মধ্যেই সম্পন্ন হবে। সজল দাস, নিউজ 24, ঢাকা। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে অনানুষ্ঠানিক সাক্ষাৎ হতে পারে দুজনের। আগামী এপ্রিলের 4 তারিখ ব্যাংককে হবে এই আয়োজন। বিশেষজ্ঞরা বলছেন,
দুজনের বৈঠক হলে দুদেশের মধ্যে থাকা অসম চুক্তি নিয়ে কথা বলা উচিত বাংলাদেশের। মারুফা রহমানের প্রতিবেদন। আগামী 4 এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা গেছে। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রথম সরাসরি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু বিষয় নিয়ে কূটনৈতিক টানাপোড়েন থাকলেও বিমস্টেক প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে দুই নেতার বৈঠকের সম্ভাবনা নিয়ে কথা উঠেছে রাজনৈতিক এবং আন্তর্জাতিক অঙ্গনে। বিশেষজ্ঞরা বলছেন, এবারের বৈঠকে বাংলাদেশ ও ভারতের অসম চুক্তিগুলো নিয়ে সরাসরি কথা বলা যেতে পারে। যদি দ্বিপাক্ষিক মিটিং হয়, সেটা যতটুকু সময় হোক না কেন, যতখানি পারা যায় বাংলাদেশের স্বার্থ সামনে নিয়ে আসা। যদিও এরই মধ্যে বলা বলি হচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হয়ে যাবে, তাই যদি থাকে তাহলে হয়তো অত গুরুত্বটা থাকবে না, কারণ স্বাভাবিকভাবে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক হয়তো আরও বড় আকারেই হওয়ার কথা। দুই দেশের যে সার্বভৌমত্ব যে বিষয়টা, সেটা যেন রক্ষিত হয়। দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে যথেষ্ট হোমওয়ার্কের অভাবে চুক্তিগুলোতে যথাযথভাবে নিজেদের স্বার্থ রক্ষা করা যায় না বললেন এই বিশেষজ্ঞ। যে কোনো দেশ তার স্বার্থটাই দেখবে, তাই না? বাংলাদেশ স্বাভাবিকভাবে বাংলাদেশ তার স্বার্থটাই দেখবে। যত না বাংলাদেশের লাভ হয়েছে তার চেয়ে ভারতের লাভ হয়েছে। এই জিনিসটা যদি একটা গবেষণা কেন্দ্রিক যদি কাঠামোর মধ্যে আমরা নিয়ে আসতে পারি, তাহলে তারাও বুঝতে পারবে যে হ্যাঁ, আচ্ছা এই জায়গায় ঝামেলা হয়ে গেছে, এই জায়গায় বিগত সরকার অনেকটা রাজনৈতিক কারণেই হয়তো করেছে, কিন্তু এটা বাংলাদেশের জনগণের লাভ হয়নি, যার জন্য এখানে নতুনভাবে চিন্তা ভাবনা করতে হবে। বিমস্টেকের মহাসচিব ইন্দ্রমণি পাণ্ডে সম্প্রতি বলেছেন, এবারের শীর্ষ সম্মেলনে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। তিনি বলেন, এটি বিমস্টেকের ভবিষ্যতের জন্য একটি দিক নির্দেশনা নির্ধারণ করবে। আঞ্চলিক এই জোটের সদস্য দেশ 7টি: বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। টিআইবির দুর্নীতির ধারণার সূচকে আরো 2 ধাপ পেছল বাংলাদেশ। গত 13 বছরের মধ্যে সবচেয়ে কম স্কোর পেয়ে এবার অবস্থান 14তম। মঙ্গলবার সকালে রাজধানীর মাইরাস সেন্টারে এই সূচক প্রকাশ করা হয়। দুর্নীতি বিরোধী সংস্থাটি বলছে, বাংলাদেশে দুর্নীতিতে নিয়ন্ত্রণ হারাতে বসেছে। বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত দুর্নীতির ধারণা সূচক 2024 তুলে ধরতে এই সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান আরও অবনতির কথা। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বর্তমানে দুর্নীতিতে দ্বিতীয় অবস্থানে আছে। গত 13 বছরে বাংলাদেশের অবস্থান আরো খারাপ হয়েছে। পাবলিক সেক্টর করাপশন অর্থাৎ সরকারি খাতে দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর, বিশেষ করে হাই লেভেল করাপশনের দুর্নীতি নিয়ন্ত্রণের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পারিনি। বিশেষ করে যেটা দেখা গেছে পাবলিক সেক্টরে, বিশেষ কন্ট্রাক্টিং, পাবলিক কন্ট্রাক্টিং ক্রয় খাত এবং প্রকল্প বাস্তবায়ন, এই ধরনের খাতগুলিতে অবারিত দুর্নীতি, জবাবদিহিনভাবে ক্ষমতার ব্যবহার। এমন পরিস্থিতি থেকে বের হতে হলে দুর্নীতি দূর করতে সংস্কার কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে। দুদককে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। দুর্নীতিবাজ যত ক্ষমতাবানই হোক, বিচারের আওতায় আনতে হবে, বলেন ডক্টর ইফতেখারুজ্জামান। বিশেষ করে দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করার জন্য যে সুনির্দিষ্ট অনেকগুলো সুপারিশ আছে প্রতিষ্ঠান কেন্দ্রিক, সেগুলোকে অনতিবিলম্বে কার্যকর করতে হবে, যাতে করে এই প্রতিষ্ঠানটি আরো স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে, বিশেষ করে দলীয় প্রভাবমুক্ত হয়ে এবং জবাবদিহিমূলকভাবে তার দায়িত্ব পালন করতে পারে। তার জন্য সুনির্দিষ্ট সুপারিশ পদ্ধতি নির্ধারণ করা আছে, সেগুলোকে এখন বাস্তবায়নের। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে কার্যকর সংস্কার করতে হবে, না হলে কোনো লাভই হবে না। নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত চলমান সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে বিশ্বব্যাংক। মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। এ সময় তিনি চলমান সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন।
বিশ্বব্যাংকের অর্থায়নে কর ব্যবস্থা সহ অন্যান্য ক্ষেত্রে ডিজিটালাইজেশন পদ্ধতি চালু এবং বিভিন্ন ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠায় সংস্কার কর্মসূচি বাস্তবায়নের বিষয় উঠে আসে আলোচনায়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, আমরা সবাই এদেশের সন্তান, প্রতিশোধের কোনো জায়গা থাকা উচিত নয়। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা সমাজে পুনর্মিলনের আহ্বান জানান এবং প্রতিশোধের চক্র ভাঙার ও দেশে শান্তি সম্প্রীতির ক্ষেত্র তৈরি করার কথা বলেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং বিশ্বজুড়ে ইউএসএআইডির কাজ স্থগিতের মার্কিন সিদ্ধান্তের পরিণতি নিয়ে আলোচনা করেন বলে জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। পাড়া মহল্লা কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা দেয়া প্রহরীদের দিন কাটছে ভবিষ্যৎ শঙ্কায়। নগরবাসীর নিরাপদ ঘুম নিশ্চিত করা এসব মানুষের রাত কাটে নির্ঘুম। জীবনের ঝুঁকি নিয়ে রাত কিংবা দিনে ঘন্টার পর ঘন্টা যারা অন্যের সম্পদ পাহারা দেন, তাদের নেই আর্থিক সচ্ছলতাও নেই জীবনের নিরাপত্তা। নামমাত্র প্রশিক্ষণ দিয়ে ঝুঁকিপূর্ণ এই কাজে নামতে হয় তাদের। আব্দুল্লাহ মামুনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবু সুফিয়ান। আবুল হোসেন, বয়স 50, 18 বছর ধরে আছেন নিরাপত্তা প্রহরীর পেশায়। চাকুরি শুরু করেছিলেন 1800 টাকায়, এখন সুপারভাইজার হিসেবে বেতন পান মাত্র 13,500 টাকা। আর এই টাকাতেই চালাতে হয় 5 জনের সংসার। এখানে যদি আমাদের যে কোনো গার্ড আছে, যে কত ফ্যামিলিরা যদি কাজ না করে, বাসা বাড়িতে চলার মতো কোনো শক্তি নেই। প্রায় প্রতি রাতেই মেরুলবাড্ডায় ডিউটি করেন 60 বছরের আরেক নিরাপত্তা কর্মী আব্দুল সাত্তার। নিরাপত্তা সরঞ্জাম বলতে এক হাতে বল্লম, আরেক হাতে টর্চ লাইট আর মুখে হুইসেল বাঁশি। এসব নিয়ে পার করেছেন 4 বছর। আমাকে নিরাপত্তা রোডে ডিউটি করে আল্লাহর ভরসা করে ডিউটি করি, আল্লাহ চালা আমাকে অত্যন্ত সতর্ক থাকি। একটা চোদ্দ আইলে দেখলে ধরা লড়াই, আর ওই নিরাপত্তা নিজেরাও থাকি আর কি। যেমন তাদের দাবি, নামমাত্র প্রশিক্ষণ দিয়ে ঝুঁকিপূর্ণ এ কাজে নামিয়ে দেওয়া হয়। এই প্রতিবেদনের চিত্র ধারণের সময় কথা হয় আবাসিক, অনাবাসিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের একাধিক নিরাপত্তা কর্মীর সাথে। বলেন, ছুটি ছাটাও মেলে না ঠিক মতো, দেওয়া হয় না ঈদ, উৎসব কিংবা বিশেষ দিনের সরকারি ছুটিও। ছুটি নেই, 30 দিনই ডিউটি। আর ছুটিতে যদিও যায় তাহলে এটা অ্যাবসেন্ট, বেতন ছাড়া। জীবনটা অতি কষ্টে চলে, এটা তো আর বলা যায় না। কোনো বেলা খাই, কোনো বেলা খাই না। বেতন বাড়লে তো ভালোই হয়। মেয়েরা যখন পড়াই সবকিছুরই তো দাম বেশি, স্কুলের বেতন বাড়তেছে, সবকিছুরই তো বাড়তেছে, তাহলে বেতন না বাড়লে আমরা চলুন কিভাবে? গত বছরের 10 এপ্রিল ঈদের আগের রাতে দায়িত্ব পালনের সময় রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা যান হাসান মাহমুদ নামে এক নিরাপত্তা কর্মী। এই পেশায় নিয়োজিতরা মনে করছেন, যথাযথ প্রশিক্ষণ ও এজেন্সিগুলোর স্বেচ্ছাচারিতা বন্ধ ও সুযোগ সুবিধা নিশ্চিত করা না গেলে পেশার প্রতি আগ্রহ হারাবেন নিরাপত্তা প্রহরীরা। ঝুঁকিতে পড়বে নাগরিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিরাপত্তা। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। খুলনা সিটির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের ঘনিষ্ঠ সহযোগী মোংলা পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাসির হাওলাদারকে আটক করেছে যৌথ বাহিনী। মধ্যরাতে খুলনা নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। প্রায় 3 ঘণ্টা ব্যাপী অভিযান শেষে নাসিরকে সোনাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, আটক নাসির আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের দক্ষিণাঞ্চলের গডফাদার। মাদক ব্যবসার মাফিয়াও বলা হয় তাকে। 5 আগস্টের আন্দোলন দমাতে অর্থের যোগানদাতা ছিলেন নাসির।
শীতের তীব্রতা কমলেও দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো অনেক বেলা পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে। সেখানকার খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, লালমনিরহাটে আজ কুয়াশা কতটা পড়েছে আর শীতের তীব্রতা কেমন অনুভব করছেন জানাবেন। শুভ সকাল মাহমুদা মনি, আপনি যেমনটি বলছিলেন যে মাঘের শেষের দিকে কিন্তু শীত এখনো কমেনি। অত্র লালমনিরহাট জেলায় কিন্তু আজকেও ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ায় ঢেকে গেছে এবং গত কালকে কিন্তু সূর্যের মুখ দেখা মেলেনি অত্র এলাকায় এবং কনকনে ঠান্ডা বিরাজ করছে অত্র এলাকায় এবং মহাসড়কগুলো কিন্তু যানবাহন ধীর গতিতে চলছে। আমরা যদি একটু দেখাতে পারি যে ক্যামেরার চোখে যে সড়কগুলো কিন্তু ঘন কুয়াশায় ঢেকে রয়েছে এবং যানবাহনগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। পাশাপাশি এখানকার মানুষ কিন্তু প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। এদিকে লালমনিরহাট জেলার তিস্তা, ধরলা এবং তীরবর্তী এলাকার মানুষ কিন্তু অনেক কষ্ট আছে। গতকালকে থেকে হঠাৎ করে কুয়াশার তীব্রতা বৃদ্ধি পায়, এখানকার মানুষ কিন্তু অনেক কষ্টে আছে। পাশাপাশি আজকে লালমনিরহাট জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 16.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে যে মাঘের শেষ বেলায়ও শীতের তীব্রতা থাকবে এবং আরো কয়েকদিন কুয়াশা বিরাজ করবে। এদিকে হাসপাতালগুলোতে কিন্তু শীতের তীব্রতার কারণে কিন্তু শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, আপনাকে ধন্যবাদ। জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন পরিবেশগত ঝুঁকি বাড়ছে সুন্দরবনে। সেই সাথে ইকো ট্যুরিজমের নামে বাণিজ্যিক পর্যটন ব্যবস্থায় পর্যটকদের প্লাস্টিক দূষণ সহ মানবসৃষ্ট ঝুঁকিও রয়েছে। বন গবেষকরা মনে করছেন সুন্দরবনে পর্যটন নিয়ন্ত্রণহীন হয়ে পড়লে জীববৈচিত্র্যের সংকট দেখা দেবে। এই অবস্থা থেকে উত্তরণে সরকারিভাবে বাস্তবসম্মত আধুনিক বন সংরক্ষণ নীতিমালা তৈরির দাবি গবেষকদের। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উপকূলীয় অঞ্চল ঘিরে উঁচু উঁচু ম্যানগ্রোভের ঘন ঝোপ, কাদামাটির বুক চিরে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকে শ্বাসমূল। জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়ত জৌলুস হারাচ্ছে সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। বাড়ছে পরিবেশগত ঝুঁকি। বন সংরক্ষণ অধিদপ্তর বলছে চলতি বছরের প্রথম মাসে এখানে ভ্রমণ করেছে ৭৬,৩৬৩ জন পর্যটক। এতে রাজস্ব আয় হয় প্রায় ১,৩৮,০০,০০০ টাকা। নিয়ন্ত্রণহীন পর্যটনই যেন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে বড় অখণ্ড এই বনভূমির। সুন্দরবনে তো আসলে নিয়ন্ত্রিত পর্যটন দরকার এবং ইকো ট্যুরিজম দরকার। আমরা দেখি ইকো ট্যুরিজমের নামেই কিন্তু বাণিজ্যিক কমার্শিয়াল ট্যুরিজম ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে। এটা কিন্তু সুন্দরবনের জন্য বড় একটি ঝুঁকি। অতিরিক্ত পর্যটক বনের ফুড চেইন নষ্ট হওয়ার কারণ হতে পারে বলে মনে করছেন গবেষকরা। এছাড়া সুন্দরবনের সীমানার কাছাকাছি বেসরকারি অসংখ্য রিসোর্টে রাতের বেলায় উচ্চ শব্দে গান বাজনা, আলোর ঝলকানি বনে তৈরি করছে পরিবেশগত ঝুঁকি। ওইখানে যে স্থাপনা তৈরি হয়েছে সেখানে বসবাস করা, রান্না বাড়া করা, গেমসের আয়োজন করা, এই যত অ্যাক্টিভিটির কথা আমি বললাম, এই অ্যাক্টিভিটিগুলো সবই আমাদের সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য অবান্ধব। ইকো ট্যুরিজম ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণকারী সংস্থার দাবি তুলছেন বন গবেষকরা। এটাকে নিয়ন্ত্রণ করবে যে সংস্থা বন এবং পরিবেশ মন্ত্রণালয় আছে, এখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত, এর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জড়িত, যেখানে যারা ওই কোস্টগার্ডে যারা কাজ করে তারা, এখানে পোর্ট জড়িত আছে, অর্থাৎ এখানে এর গার্ডিয়ান অনেক। সুন্দরবন সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন কর্মকর্তা। ইকো ট্যুরিজম বাস্তবায়নের জন্য কিন্তু আমরা একটা মাস্টার প্ল্যান প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছি এবং এটা মানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটা যদি অনুমোদিত হয় এবং এটা বাস্তবায়ন করতে পারলে আসলে আমাদের সুন্দরবনের প্রকৃত যে ইকো ট্যুরিজম সেটা আমরা বাস্তবায়ন সক্ষম হব। বন অধিদপ্তর বলছে ঝড় জলোচ্ছ্বাসের সময় বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয়ের জন্য মাটির উঁচু ঢিবি করা হয়েছে। শুষ্ক মৌসুমে পানি লবণাক্ত হওয়ায় মিষ্টি পানির পুকুর খনন করা হয়েছে, বাড়ানো হয়েছে মাঠ পর্যায়ে টহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট।
চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পটুয়াখালী মেডিকেল কলেজের কর্মচারীদের বিরুদ্ধে। তাদের সিন্ডিকেটের খপ্পরে সর্বস্ব হারিয়েছেন অনেকে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কলেজটির অধ্যক্ষ। শিকদার জুবার হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতারকের হাতে পড়ে সব হারিয়েছেন পটুয়াখালীর আমেনা বেগম। সহায় সম্বল হারিয়ে চোখের পানি যেন তার সম্বল। প্রতিবন্ধী স্বামী ও 4 সন্তানের মুখে খাবার তুলে দিতে রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে তাকে। দীর্ঘ 9 বছর ধরে পটুয়াখালী মেডিকেল কলেজে বাবুর্চির কাজ করছেন তিনি। ওই কলেজের হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুর রহমান ও ঠিকাদার আব্দুল কুদ্দুসকে ঘুষের টাকা দিতে না পারায় হারিয়েছেন উপার্জনের একমাত্র অবলম্বন। এইবার যে টেন্ডার পাইছে এখন আমার দ্বারা আবার 1.5 লক্ষ টাকা চাই। আমি যে 1 লাখ টাকা দিছি অ্যাকাউন্ট সাইদ আর কুদ্দুস তাগো কাছে আমি টাকাটা দিয়েছি, কিন্তু আবার আমার 1.5 লক্ষ টাকা যদি দাও তুমি, তাহলে তুমি কাজ করতে পারবা, আর নাহলে তুমি থাকতে পারবা না। আমার কাছ থেকে নিয়েছে 2 লক্ষ, অন্যান্য কাজ দিয়ে অনেক টাকা নিয়েছে, প্রায় 1,60,000, 70, 80, 2 লক্ষ দিয়ে নিয়েছে। কন্ট্রাক্টর বলতে আছে আর সাইদ বলতে আছে যে তোমাদের যখন চাকরি করতে হয় তাহলে তোমাদের 2 লক্ষ করে টাকা দিতে হবে, যদি টাকা না দাও তাহলে এখানে আর চাকরি করতে পারবো না। আমার কাছ থেকে আবারও 5 লক্ষ টাকা নিয়েছে সাইদুর রহমান আর ওই কুদ্দুস ছিল। এ ঘটনায় গত 5 জানুয়ারি পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীরা, যার তদন্ত করছে সিআইডি। তদন্ত মানে শেষ পর্যায়ে হয় নাই, রিপোর্ট আপনার তদন্ত আরো বাকি আছে অনেক। ঠিক আছে, ওর সাথে কথা হয়েছে। এ পর্যন্ত আপনার সাক্ষী কিছু নেছে, আরো নেবে, আর আপনার অন্যান্য কাগজপত্র ডকুমেন্ট মানে সংগ্রহ কাজ চলতেছে। অনুসন্ধানে বেরিয়ে আসে সাইদুর রহমানের দুর্নীতির আরও তথ্য। আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে নিয়ম বহির্ভূতভাবে 16 গ্রেডের স্বাস্থ্য সহকারী পদ থেকে 5 বছরের মধ্যে হয়ে যান 10ম গ্রেডের হিসাব রক্ষণ কর্মকর্তা। আমাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন অফিসে কার্যক্রম পরিচালনার জন্য লোক ছিল না, নিয়োগ এখন পর্যন্ত হয় নাই, না হওয়ার কারণে আমাদেরকে মাঠ পর্যায়ে সিসিবিরা এখন আমাদের অফিসে প্রায় অফিসে কাজ করে পরিসংখ্যান, যেহেতু আমাদের অনেক অফিসে নাই, আমাদের কেশিয়ার নাই। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ। সে কিভাবে এখানে আসলো, কিভাবে কোন কর্মকর্তা থেকে এই পদে আসলো, এটা আমি ডিটেলস জানি না। যদি কেউ অভিযোগ করে আমার স্বাস্থ্য অধিদপ্তরে, তখন হয়তো ওখান থেকে তদন্ত হবে এবং তদন্ত হলে এটার সমাধান হতে পারে। সরকারি এই কর্মচারী নামে বেনামে গড়েছেন কোটি টাকার সম্পদ। একাধিক বাড়ি ও ক্লিনিকও রয়েছে তার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রাম বন্দরের চলমান উন্নয়ন প্রকল্প টালমাটাল হয়ে গেলেও আবারও বে টার্মিনাল নির্মাণে গতি ফিরছে বলছে বন্দর কর্তৃপক্ষ। আগামী 6 মাসের মধ্যে শুরু হবে বে টার্মিনাল নির্মাণ। বন্দরের সক্ষমতা বাড়ানো গেলে সমৃদ্ধ হবে বন্দরের অর্থনীতি। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বুরাজয়ের রিপোর্টে বিস্তারিত। আবারও আলোর মুখ দেখছে চট্টগ্রামের পতেঙ্গায় বঙ্গোপসাগরের পার ঘেঁষে নির্মিত বে টার্মিনাল প্রকল্পটি। দেশের ভবিষ্যৎ বাণিজ্য সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের বন্দর নির্মাণের কথা মাথায় রেখে 10 বছর আগে প্রকল্পটি হাতে নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর 3 বছর পর প্রকল্পের সমীক্ষা যাচাই হলেও মহাপরিকল্পনা চূড়ান্ত হয় 2023 সালের নভেম্বরে। শুরু হয় মাটি ভরাট সহ নানা কার্যক্রম। তবে জুলাই 24-এ সরকার পতনের ধাক্কায় থমকে যায় বে টার্মিনাল নির্মাণ কাজ। সম্প্রতি চট্টগ্রাম বন্দর পরিদর্শন করতে এসে নৌ উপদেষ্টা বলেন, আগামী 6 মাসের মধ্যেই শুরু হবে বে টার্মিনাল নির্মাণ কাজ। $650 million প্রকল্প, এটা টিপিপি তৈরি হয়ে গেছে। এরপর হয়তো 1-2 মাস লাগবে এটা প্রসেস শেষ করতে। আমরা আশা করি অগস্টের মধ্যে এই সবগুলো আপনারা খবর শুনতে পারবেন। বে টার্মিনালের চ্যানেল তৈরি ও স্রোত প্রতিরোধ বা ব্রেক ওয়াটার তৈরিতে বিশ্বব্যাংক $65 কোটি বিনিয়োগ করবে বললেন বন্দর সচিব। এই ডিপিপি অনুমোদন হতে যেই কয়েকদিন সময় লাগে, এর পরেই তাদের সাথে আসলে ঋণ চুক্তিটা হয়ে যাবে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে। ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে $650 মিলিয়ন লোন দিচ্ছে। সেটা চুক্তি স্বাক্ষর হলেই পরবর্তী প্রক্রিয়া টেন্ডারিং প্রক্রিয়া চলে যাবে, কাজ শুরু হয়ে যাবে। ব্যবসায়ীরা বলছেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো গেলেই দেশের অর্থনীতির চাকা আরও ঘুরবে, সমৃদ্ধ হবে বাংলাদেশ।
এই ধরনের সিচুয়েশনে 2 দিন বন্ধ থাকার পরে যদি বৃষ্টি বাদ থাকে, বৃষ্টি ভেসেল আউটার থেকে কল করা যায়, তাহলে সিচুয়েশনটা হয়তো 2-4 দিন 5 দিনের মধ্যে নর্মাল হয়ে যাবে। 12 দিন 14 দিন আর লাগে না। প্রজেক্টগুলি গ্র্যাজুয়ালি যখন সম্পন্ন হবে, আমরা এই বাড়তি অর্থনৈতিক বন্দর নিয়ে অর্থনৈতিক যে চাপের মধ্যে আছি ওটার থেকে একটু ইজ হয়ে যাবে। বে টার্মিনালে মোট 3টি টার্মিনাল নির্মাণ করা হবে। 300 মিটার লম্বা যেটি থাকবে 6টি, এর সাথে বার্থিং যাবে 6টি জাহাজ। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। নিরাপত্তাজনিত কারণে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞার 2 বছর পর খুলল বান্দরবানের পর্যটন স্পট দেবতাখুম। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বাড়ানো হয়েছে সেনাবাহিনীর টহল। বান্দরবান প্রতিনিধি তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা পর্যটন স্পট বান্দরবানের রোয়াংছড়ির দেবতাখুম। পাথর বেষ্টিত 2 পাহাড়ের মাঝে পাহাড়ি ঝর্ণা ও স্বচ্ছ পানির মুগ্ধতা আকৃষ্ট করে পর্যটককে। কম সময়ে পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এই স্পটটি। প্রতিদিন শত শত পর্যটকের পদভারে মুখরিত থাকত অপরূপ সৌন্দর্যের এই দেবতাখুম। পাহাড়ি সশস্ত্র সংগঠনগুলোর অপতৎপরতার কারণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় 2022 সালের 17 অক্টোবর রুমা রোয়াংছড়িতে দেশি বিদেশি পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। পর্যায়ক্রমে নিষেধাজ্ঞার আওতায় আসে রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলা। 2 বছর পর পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় রোয়াংছড়ির দেবতাখুম থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তা জানানো হয়। এতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। অলরেডি আমরা গেস্টের খুব ভালো সাড়া পাচ্ছি এবং সামনে যেহেতু 14 ফেব্রুয়ারি এবং 21 ফেব্রুয়ারি আছে, ওই উপলক্ষে আমরা আশা করছি বান্দরবান কামায় কামায় পরিপূর্ণ হয়ে যাবে। আজকে হতে দেবতাখুম খুলে দেওয়া আমরা বান্দরবানবাসী অত্যন্ত আনন্দিত। ইতিমধ্যে আমাদের বিভিন্ন হোটেল রিসোর্টগুলোতে দেবতাখুম ভ্রমণের জন্য সারা দেশ থেকে বিভিন্নভাবে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছে এবং বুকিং দেওয়া শুরু হয়ে গেছে। ডাব্লিউসিসিকে ধন্যবাদ জানাই, কিন্তু পর্যটন ভাইয়েরা আসতে পারে, কোনো সমস্যা হবে না। এদিকে পর্যটকদের নিরাপত্তায় সেনাবাহিনীর টহল টিম বাড়ানোর কথা জানিয়েছে জেলা প্রশাসন। সেনাবাহিনীর পাশাপাশি সাদা পোশাকে সতর্ক অবস্থানে থাকবে টুরিস্ট পুলিশও। সবাইকে আসলে এই পর্যটক বান্ধব বান্দরবনের পক্ষ থেকে দেবতাখুমে বেড়াতে আসার জন্য অনুরোধ করছি। বান্দরবন পর্যটন শিল্প খোলার পরে আমরা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এবং এখানে যৌথ বাহিনী আছে, তারা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রোয়াংছড়ির দেবতাখুম খুলে দেয়া হলেও এখনও নিষেধাজ্ঞা বহাল আছে রুমা এবং থানচি উপজেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিয়েছে আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। স্বাগত একবার নিউজ 24 সংবাদে। এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন সক্ষমতার পুরো বিদ্যুৎ সরবরাহ চায় বাংলাদেশ। একজন কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর দিয়েছে রয়টার্স। তবে একজন জ্বালানি বিশেষজ্ঞ বলছেন, দেশের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে আদানির বিদ্যুৎ আনা তাদের এই স্বার্থ হাসিলের নামান্তর। দেশের কেন্দ্রগুলো থেকে আরও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় অবস্থিত আদানি গোষ্ঠীর কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্র। এই কেন্দ্রের বিদ্যুৎ পেতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে 2017 সালে আদানির সঙ্গে ক্রয় চুক্তি করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। $200 কোটি নির্মিত এই কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ 25 বছর ধরে কিনবে বাংলাদেশ। কিন্তু গত 3 মাসের বেশি সময় ধরে বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ নিয়ে বিরোধের কারণে আদানির কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছিল। তবে আসন্ন গ্রীষ্ম মৌসুম সামনে রেখে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহের জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স।
কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতা 1600 মেগাওয়াট। 800 মেগাওয়াট সক্ষমতার 2টি ইউনিট আছে এই কেন্দ্রে। নভেম্বর থেকে একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বন্ধ। এখন আবার 2টি ইউনিট থেকেই উৎপাদিত সম্পূর্ণ বিদ্যুৎ চেয়েছে বাংলাদেশ। তবে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, আদানির বিদ্যুতের চেয়ে দেশের কয়লা ভিত্তিক কেন্দ্রগুলোতে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। আদানির বিদ্যুৎটা আমাদের সুবিধার জন্য কিনিনি, আদানির ব্যবসার জন্য। আদানির ব্যবসা আগে সরকার থাকতে হতো, সরকার থাকতে হবে, এটাই কথা, আর তো কোনো কথা না। ওই বিদ্যুৎ দিয়ে ওকে পয়সা দিয়ে কিনবো, সেই বিদ্যুৎ দিয়ে কয়লা কিনে নিয়ে এসে ওর কয়লা বিদ্যুৎ না কিনে আমার এতগুলো উৎপাদন ক্ষমতা রয়ে গেছে, সেগুলো তৈরি করে নিতে পারতাম না। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রয়টার্সকে জানায়, তারা আদানির কোম্পানিকে মাসে 85 বিলিয়ন বা $8.50 কোটি করে পরিশোধ করছে। এর মাধ্যমে বকেয়া কমিয়ে আনতে চায় পিডিবি। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। প্যারিসে অনুষ্ঠিত হলো 2 দিনব্যাপী এআই সম্মেলন। অংশ নিয়েছে ভারত, জার্মানি, কানাডা সহ শতাধিক দেশের শীর্ষ নেতারা। মার্কিন সরকার পরিবর্তনে ইউরোপের সাথে নতুন করে সখ্যতা তৈরিতে হাজির হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বুধবার যুক্তরাষ্ট্র যাবেন তিনি। ওয়াশিংটনে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। দুজনের বৈঠকে উঠে আসতে পারে বাংলাদেশ প্রসঙ্গ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ঝুঁকি নিরসন এবং নিরাপদ বলয় তৈরি করতে প্যারিসে শুরু হয়েছে 2 দিনব্যাপী গ্লোবাল এআই সামিট। নিয়ন্ত্রণবিহীন কৃত্রিম বুদ্ধিমত্তা যে বিপদ বয়ে আনতে পারে সে বিষয়ে রয়েছে শঙ্কা। তাই করণীয় খুঁজতে প্যারিসে জড়ো হয়েছে শতাধিক দেশের শীর্ষ নেতারা। ফ্রান্সে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে স্বাগত জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জার্মানি, ইতালি, কানাডা সহ ইউরোপের শীর্ষ নেতারা বৈঠকে যোগ দেন। প্রথম দিনের বৈঠকে এআই এর ভবিষ্যৎ তুলে ধরেন ফ্রান্সের প্রেসিডেন্ট এবং গুগলের প্রধান সুন্দর পিচাই। আমরা এখনো এআই প্ল্যাটফর্ম পরিবর্তনের প্রাথমিক পর্যায়ে রয়েছি, কিন্তু আমরা জানি যে এটি আমাদের সময়ের সবচেয়ে বড় পরিবর্তন হতে চলেছে। এখনই সময় এগিয়ে যাওয়ার। ইউরোপের উন্নয়নে এআই এর বিকল্প নেই। এটি আরো কাজ করবে, তখন আমরা এগিয়ে যাব। ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দিবেন মোদী। তিনি জানিয়েছেন, মার্কিন সফর ভারত যুক্তরাষ্ট্রের বন্ধুত্বকে আরো দৃঢ় করবে, যেখানে আঞ্চলিক এবং বিশ্ব রাজনীতি সহ উঠে আসতে পারে বাংলাদেশ প্রসঙ্গ। মাসুদ রানা, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো কিট পার্টনার হিসেবে দেশীয় ব্র্যান্ড দৌড়ের সঙ্গে 2 বছরের চুক্তি সম্পন্ন করেছে বাফুফে। ফলে বাফুফের কোষাগার থেকে প্রতি বছর বেঁচে যাবে কোটি টাকা। শুধু তাই নয়, দেশের ফুটবলে এই পার্টনারশিপের ফলে বাড়তি আয় হবে বাফুফের। এদিকে অতীতের সব দুর্নাম ঘুচিয়ে নতুন আঙ্গিকে সুশৃঙ্খল পদ্ধতিতে চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেছে ফেডারেশন, যা কিনা দেশের ফুটবলে নতুন ও ইতিবাচক এক ধারা তৈরি করবে। এখানে ছবি যেন কথা বলে দিচ্ছে, উত্তর দিচ্ছে সব প্রশ্নের। একটি হলো সালাউদ্দিন যুগে কোনো এক সংবাদ সম্মেলনের চিত্র, অন্যটি তাবিদ আউলের নেতৃত্বে ফেডারেশনের হওয়া প্রথম কোনো চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চ, যেখানে নেই কোনো হজবরল, ছিল শৃঙ্খলতা ও প্রাসঙ্গিকতা, যার স্বাক্ষর রেখেছে মঞ্চের এই 3টি চেয়ার। আক্ষেপ গুছেছে, মিলেছে স্বস্তি। দেশের ফুটবল পেয়েছে আনুষ্ঠানিক কিক পার্টনার। দেশীয় ব্র্যান্ড দৌড়াবে দেশের ফুটবলের সঙ্গে, যার শুরুটা এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে। 2 বছরের চুক্তির মাধ্যমে বাফুফের কোষাগার থেকে বেঁচে যাবে 2 কোটি টাকার বেশি। শুধু তাই নয়, জার্সি বিক্রি বাবদ পার্টনার প্রতিষ্ঠানের সবগুলো ব্যবসায়িক বেনিফিট থেকেও বড় অঙ্কের মুনাফা পাবে বাফুফে। I think it's a new journey, a journey where we are fully committed to take football forward under the leadership of our president, and a partnership which will be one of many, inshallah. নারী ফুটবলারদের আরব আমিরাত সফর দিয়ে শুরু হবে মাঠের যাত্রা। মার্চে আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে পুরুষ দলের সঙ্গে, যেখানে হামজা চৌধুরীর জার্সির বাণিজ্যিকরণ নিয়েও বাড়তি ভাবনা ফেডারেশনের।
প্রথম অ্যাসপেক্ট হচ্ছে আমাদের যে এক্সপেন্সেস দ্যাট ইজ বিং কভার্ড, সো উই অ্যাকচুয়ালি সেভ আ সার্টেন অ্যামাউন্ট এট দ্য এন্ড অফ দ্য ইয়ার, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফেডারেশন। আমি মার্কেটিং কমিটির চেয়ারম্যান, আমি সবসময় দেখি যে কিভাবে আমরা আর্থিক সাশ্রয় করতে পারি, মেইনটেনিং দ্য কোয়ালিটি। ফুটবলের বাণিজ্যিকরণের প্রথম ধাপ শুরু বর্তমান কমিটির হাত ধরে। দীর্ঘদিন এমন সুযোগ থাকলেও তা অতীতে হয়নি। তবে এবার নতুনভাবে পরিবর্তনের ছোঁয়া দেশের ফুটবলের। কথাটা সত্য নয়, সত্য কথা হলো যে ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। বেশ কিছুদিন ধরে কোচ আর সিনিয়র নারী ফুটবলারদের দ্বন্দ্বে উত্তাল দেশের ফুটবল। এই সমস্যা সমাধানে 7 সদস্যের তদন্ত কমিটি বাফুফের কাছে প্রতিবেদন জমা দিলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। এই অস্থিতিশীল পরিস্থিতির মাঝেও মোট 37 ফুটবলারের সাথে চুক্তি নবায়ন করেছে বাফুফে। তবে এই ঘটনার সত্যতা কতটুকু তা জানতে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যানকে ফোন করলেও কোনো সাড়া মেলেনি। এক সময় দেশের হয়ে লড়েছেন, লাল সবুজের পতাকা উঁচিয়ে ধরেছেন, দেশের ফুটবলকে এনে দিয়েছেন সাফল্যের ইতিহাস। অথচ আজ সেই মেয়েরা বাফুফের ভবনে থেকেও যেন অচেনা কেউ। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের খবর, ইতিমধ্যে নতুন 37 নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু সেই তালিকায় নেই বিদ্রোহী 18 জনের কেউই। এই বিষয়ে যোগাযোগ করা হয় বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে। তবে তিনি ফোন ধরেননি, দেননি খুদে বার্তার উত্তর। চুক্তি হওয়া ফুটবলারদের জন্য সর্বোচ্চ 50,000 টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন 10,000 টাকা বেতন নির্ধারণ করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা। যদিও ফেডারেশন বলছেন অনুশীলনে ফিরলে বিবেচনা করা হবে বিদ্রোহী 18 ফুটবলারকে। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। বিপিএল শেষে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্প। টি20-র পর এবার ওয়ানডের বৈশ্বিক আসরের তোড়জোড়। এই সংস্করণে কোনো প্রস্তুতি ছাড়াই মাঠে নামতে হবে টাইগারদের। তবে চিন্তিত নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরিচালক ইফতেখার মিঠুর বিশ্বাস, খেলোয়াড়রা পেশাদারি হওয়ায় এসব উতরে যেতে সক্ষম তারা। চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে ক্রিকেটারদের ক্লোজ ডোর অনুশীলন বাংলাদেশে অনেকটাই নতুন নিয়ম। এই ধরনের অনুশীলন ক্যামেরায় ধারণ করার সুযোগ সাংবাদিকরা পাবেন মাত্র 15 মিনিট। শুরুতেই যথারীতি ছোট একটি মিটিং সেরে নেয় টাইগাররা। অনুশীলনে ছিলেন শান্ত হৃদয় মাহমুদুল্লাহ ও মুশফিকরা, শুধু অনুপস্থিত মেহেদী হাসান মিরাজ। বিপিএল এর পরই চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। 1.5 মাসের টি20 ফরম্যাটের আসরের পর বৈশ্বিক আসরে খেলতে নামবে বাংলার ছেলেরা। বাংলাদেশ ক্রিকেটের জন্য বিষয়টি বুমেরাং হবে কিনা জবাব দিলেন বোর্ড পরিচালক ইফতেখার মিঠু। 20 ওভার আর 50 ওভার এটা হচ্ছে প্লেয়ারদের অ্যাডজাস্ট করে খেলতে হবে। হ্যাঁ, সেইখানে আমার মনে হয় যে আমাদের প্লেয়াররা যথেষ্ট প্রফেশনাল। গতির ঝড় তুলে আলোচনায় নাহিদ রানা, শরীফুল হাসানদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢুকেছেন এই চাপাই এক্সপ্রেস। তাকে নিয়েও বিসিবির রয়েছে পরিকল্পনা। নাহিদ রানা তো নতুন এসেছে টিমে, ইয়াং এনার্জেটিক ছেলে। সো এখন উইকেট পাওয়া না পাওয়া কিন্তু এটা ডিফারেন্ট উইকেটের উপরে। সুতরাং নাহিদ রানা যে অফ ফর্মে আছে সেটা তো না। টায়ার্ডের মধ্যে লোড ম্যানেজমেন্ট আমাদের যে ম্যানেজমেন্ট টিম আছে, ফিজিও আছে, এরা করেই ওকে ফিট রাখবে। লিটন নেই স্কোয়াডে। ওপেনারদের তালিকায় সৌম্য, তানজিদ তামিম ও পারভেজ ইমন। টপ অর্ডারে ক্যাপ্টেন নাজমুল শান্ত জাতীয় দলে ফিরেছেন দীর্ঘ বিরতির পর। চ্যাম্পিয়ন্স ট্রফির স্পোর্টিং উইকেটে তাদেরই দায়িত্ব নিতে হবে, অভিমত এই পরিচালকের। এইবারকার বিপিএল এ যতগুলি শান্ত, ঠিক আছে আপনারা শান্তর কথা বলেছেন, শান্ত ছাড়া বাকি সবাই কিন্তু ইনফর্ম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়ার আগে বুধবার দেশের মাটিতে শেষবারের মতো অনুশীলন করবে টিম টাইগার্স। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।